আপনি কি জানেন গত ৫০ বছরে কতগুলো মুসলিম দেশ মার্কিন আগ্রাসনের শিকার হয়েছে? হিসাব বলছে সংখ্যাটা মিনিমাম ১ ডজন। এর মধ্যে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ৪টি দেশ: ইরাক, সিরিয়া, আফগানিস্তান, লিবিয়া। ওআইসির হিসাব অনুযায়ী বর্তমানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের সংখ্যা ৫৭। এই ৫৭টা রাষ্ট্রের মোট জনসংখ্যা প্রায় ২ বিলিয়ন, অর্থাৎ ২০০ কোটি, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ৩৪.৫ কোটি। ৫৭টি মুসলিম রাষ্ট্রে যেসব বাহিনী রয়েছে, আর্মি, নেভি, এয়ারফোর্স, তাদের সৈন্য সংখ্যা যদি হিসাব করা হয়, মোট সংখ্যাটা ১ কোটি ছাড়িয়ে যাবে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সক্রিয় সৈন্য সংখ্যা মাত্র ১৩ লাখ। আপনি যদি শুধুমাত্র পাকিস্তান ও ইরান এই দুইটা মুসলিম রাষ্ট্রের সৈন্য সংখ্যা যোগ করেন, তাহলে যোগফলটা মোটামুটি মার্কিন যুক্তরাষ্ট্রের সমান হয়ে যাবে। এই হিসাবটা আমি কেন করছি? কারণ আছে, তবে কারণটা একটু পরে বলি। তার আগে মুসলিমদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ নেয়ামত তুলে দিয়েছেন তার হিসাবটা আর একটু মিলিয়ে নেই। দেখুন, আজকের যান্ত্রিক সভ্যতা টিকে আছে যে জ্বালানি তেলের উপর, সেই তেলের ৬০ থেকে ৬৫% মুসলিমদের পায়ের তলায়। অন্যদিকে সারা বিশ্বে প্রাকৃতিক গ্যাসের যে পরিমাণ মজুদ আছে বা আজকে পর্যন্ত যতটুকু আবিষ্কার হয়েছে, তার অর্ধেকের বেশির মালিক এই মুসলিমরা। আপনি নিশ্চয়ই হরমুজ প্রণালীর নাম শুনেছেন। এই হরমুজ প্রণালীর মতো সারা বিশ্বে মোট ৮টি প্রণালী বা জলপথ আছে, যেখান দিয়ে প্রতি বছর আন্তর্জাতিক বাণিজ্যের ৮০% সম্পন্ন হয়। আপনি শুনলে অবাক হবেন, এই ৮টি মহাগুরুত্ব জলপথের ৫টি মুসলিমদের দখলে বা তাদের সরাসরি নিয়ন্ত্রণে। আমরা দেখেছি ইরান যখন শুধুমাত্র হরমুজ প্রণালী বন্ধ করে দিল, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের হালুয়া টাইট হয়ে গেল। বুঝতেই পারছেন, যদি মুসলিমদের নিয়ন্ত্রণে থাকা ৫টি প্রণালী একযোগে বন্ধ করে দেওয়া হয়, তাহলে ফলাফলটা কি দাঁড়াবে? এক কথায়, গোটা পশ্চিমা সাম্রাজ্য ধসে পড়বে। নাও দ্য কোয়েশ্চেন ইজ, কেন সেটা হচ্ছে না? কেন মার্কিন যুক্তরাষ্ট্র একটার পর একটা মুসলিম রাষ্ট্রে হামলা করছে আর মুসলিমরা পড়ে পড়ে মার খাচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্রের আসল শক্তিটা তাহলে কোন জায়গায়, আর মুসলিমদের দুর্বলতাই বা কোথায়? আজকের ভিডিওতে আমি টু দ্য পয়েন্টে সেটাই আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে, কারণ বিষয়টা সিরিয়াস। নাম্বার 1, লক্ষ্য বা গোল। দেখুন, আজকে মার্কিন যুক্তরাষ্ট্র যে দুনিয়াকে শাসন করছে বা লিড দিচ্ছে, এই অবস্থানটা কিন্তু তারা একদিনে অর্জন করেনি। এর জন্য প্রথমেই তাদেরকে এই স্বপ্নটা দেখতে হয়েছে বা এই লক্ষ্যটা নির্ধারণ করতে হয়েছে যে একদিন আমরা দুনিয়াকে নেতৃত্ব দেব। আর এই লক্ষ্যটা তারা নির্ধারণ করেছে আজ থেকে প্রায় ৪০০ বছর আগে, যখন দুনিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্র নামে কোনো রাষ্ট্রের জন্মই হয়নি। কেমন হলো কথাটা? একটা রাষ্ট্রের জন্মই হয়নি, অথচ তারা গোল সেট করেছে আগামী দিনে তারা বিশ্বকে নেতৃত্ব দেবে। একটু গোলমেলে মনে হচ্ছে না বিষয়টা? চলুন ইতিহাসের পাতায় একটু নজর বুলিয়ে আসি। সময়টা ১৬৩০ খ্রিস্টাব্দ। ইংল্যান্ডে চলছে রাজা প্রথম চার্লসের শাসন। ওই সময় নানা কারণে ইংল্যান্ডের ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে বিরাজ করছিল চরম অস্থিরতা। বিশেষ করে সেখানকার সংস্কারপন্থী খ্রিস্টান, যাদেরকে পিউরিটান বলা হতো, তাদের উপর চলছিল সাংঘাতিক নির্যাতন। এই অবস্থায় জন উইন্থ্রপ নামে একজন সংস্কারপন্থী নেতার নেতৃত্বে একদল পিউরিটান সিদ্ধান্ত নেন তারা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকা ভূখণ্ডে চলে যাবেন। লক্ষ্য করুন, সালটা ১৬৩০, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ১৪৬ বছর আগের কথা বলছি। আরবেলা নামক একটা জাহাজে করে পিউরিটান দলটি ইংল্যান্ড ছাড়ে। দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে তারা পৌঁছে যায় আমেরিকার উপকূলে। তবে আমেরিকার মাটিতে পা রাখার আগে জন উইন্থ্রপ তার সহযাত্রীদের উদ্দেশ্যে একটা ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। সেই ভাষণের সবচেয়ে বিখ্যাত অংশটা ছিল এরকম: আমরা হব পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি শহরের মতো, সমস্ত মানুষের চোখ থাকবে আমাদের দিকে। খেয়াল করুন, জন উইন্থ্রপ এখানে যে রূপকটি ব্যবহার করেছেন তা হল এ সিটি আপন এ হিল, পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি শহর, যার দিকে তাকিয়ে থাকবে
গোটা মানুষ। মানেটা কি বুঝতে পেরেছেন? মানেটা সহজ। বিশ্ববাসী আমাদের মুখের দিকে তাকিয়ে থাকবে, আমরা তাদেরকে আলো দেখাবো, তাদেরকে পথ দেখাবো, তাদেরকে নেতৃত্ব দেব। পরবর্তীকালে আমেরিকার বহু প্রেসিডেন্ট এই সিটি আপন এ হিল রূপকটি ব্যবহার করেছেন। প্রেসিডেন্ট জন এফ কেনেডি 1961 সালে তার এক বিখ্যাত ভাষণে এই রূপকটি ব্যবহার করেন। সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আমেরিকার আদর্শিক লড়াই জোরদার করতে প্রেসিডেন্ট রোনাল্ড রেগানও এই রূপকটি বারবার ব্যবহার করেন। অর্থাৎ 1630 সালে জাহাজের ডেকে দাঁড়িয়ে জন উইনথ্রপ যে আত্মবিশ্বাসের বাণী শুনিয়েছিলেন, সেটাই কালক্রমে মার্কিনীদের হৃদয়ে দুনিয়াকে নেতৃত্ব দেওয়ার লক্ষ্য নির্ধারণ করে দেয়। অতঃপর সময়ের সাথে সাথে তারা নিজেদেরকে প্রস্তুত করতে থাকে। এই প্রস্তুতির সর্বশেষ ধাপটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যারা এতদিন বিশ্বকে নেতৃত্ব দিয়ে এসেছে, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, জার্মানি, এরা প্রত্যেকে এই বিশ্বযুদ্ধে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে তখন খুলে গিয়েছিল আগামীর বিশ্বকে নেতৃত্ব দেওয়ার এক অপার সম্ভাবনার দুয়ার। যুদ্ধ চলাকালে 1941 সালের ফেব্রুয়ারি মাসে বিখ্যাত লাইফ ম্যাগাজিনের প্রকাশক হেনরি লুস একটি ঐতিহাসিক সম্পাদকীয় লেখেন, যার শিরোনাম ছিল দি আমেরিকান সেঞ্চুরি। সেখানে তিনি অত্যন্ত খোলাখুলিভাবে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সময় এসেছে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দায়িত্ব বুঝে নেবার। অতঃপর 1944 সালে যুদ্ধের শেষ ভাগে মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট নিউ হ্যাম্পশায়ারে একটি সম্মেলন ডাকেন, ব্রেটন উডস কনফারেন্স। সেই কনফারেন্সেই নির্ধারিত হয়ে যায় আগামীর বিশ্বকে নেতৃত্ব দেওয়ার রূপরেখা। একে একে তৈরি হয় IMF, বিশ্বব্যাংক, জাতিসংঘ, আর শুরু হয় মার্কিন সাম্রাজ্যের যাত্রা, যে যাত্রাটা আজও অব্যাহত রয়েছে। এবার আসুন আমরা নিজেদেরকে মূল্যায়ন করি। মার্কিনীদের লক্ষ্য তো বিশ্বকে নেতৃত্ব দেয়া, তাহলে আমরা যারা মুসলিম, আমাদের লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্য কি জানেন? বেহেশতে যাওয়া। এখানে পৃথিবীতে নেতৃত্ব দেয়া অথবা নেতৃত্বের জায়গায় যাওয়ার জন্য যা যা করণীয়, যেমন জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, দীক্ষা, সামরিক শক্তি ইত্যাদি সমস্ত কিছুকে ফতোয়া দেয়া হয়েছে দুনিয়াবি কাজ হিসেবে। আর এটাও বলা হয়েছে দুনিয়াবি কাজে যে ব্যস্ত থাকবে সে বেহেশতে যেতে পারবে না। কিন্তু 1400 বছর আগে রাসূলুল্লাহর কোনো সাহাবীকে যদি এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হতো, আপনাদের জীবনের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, তাহলে তারা উত্তরটা দিতেন অন্যভাবে। তারা বলতেন, আমরা বেঁচেই আছি আল্লাহর পথে সংগ্রাম করার জন্য, পৃথিবীর সমস্ত শক্তিকে পরাজিত করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা এবং গোটা মানব জাতিকে শান্তি ও ন্যায় বিচার উপহার দেওয়াই আমাদের জীবনের একমাত্র গোল বা লক্ষ্য। তারা এটাই বলতেন, কারণ তারা জানতেন এটা আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ নির্দেশ দিয়েছেন, দুনিয়ার যেখানেই নিপীড়িত মানুষের আর্তনাদ, সেখানেই ছুটে যাও, লড়াই করো, যুদ্ধ করো, জালিমের হাত ভেঙে দাও, মজলুমের অধিকার প্রতিষ্ঠা করো। সাহাবীরা জানতেন পৃথিবীর বুকে এই নেতৃত্ব, এই অথরিটি অর্জন করা এটা কোনো দুনিয়াবি কাজ নয়, এটা ইবাদত। কিন্তু আজকে 1400 বছর পরে এসে উম্মাহ যখন সেই লক্ষ্য থেকে সরে গেল, চোখ বন্ধ করে তসবিহ জপে জপে আল্লাহু আল্লাহু জিকির করে বেহেশতে যাওয়ার শর্টকাট রাস্তা তারা যখন আবিষ্কার করলো, তখন অবধারিতভাবে তারা যোদ্ধার চরিত্র হারিয়ে ফেলল, যার ফলস্বরূপ আজকে মার্কিনীরা দুনিয়াকে শাসন করছে আর আমরা মুসলিমরা পড়ে পড়ে মার খাচ্ছি। এবার আসুন দ্বিতীয় কারণটা বলি, সামরিক শক্তি। মার্কিন যুক্তরাষ্ট্র যখন বিশ্বকে নেতৃত্ব দেওয়ার লক্ষ্য নির্ধারণ করল, তখন স্বাভাবিকভাবেই তারা সামরিক সক্ষমতা অর্জনের পথে হাঁটতে শুরু করল। কিভাবে? আসুন আরেকবার ইতিহাসে ফিরে যাই। 1776 সালে জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে মাত্র 13টি অঙ্গরাজ্য নিয়ে যাত্রা শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র। অতঃপর 122 বছর তারা কেবল আমেরিকা মহাদেশে নিজেদের আয়তন বাড়াতে থাকে, কোথাও চুক্তি করে, কোথাও জমি কিনে, কোথাও বা ছোটখাটো সংঘর্ষ করে। অতঃপর 1898 সালে ঘটে এক ঐতিহাসিক যুদ্ধ, স্প্যানিশ আমেরিকান যুদ্ধ। এই যুদ্ধের মধ্য দিয়ে স্পেনের কাছ থেকে
ফিলিপাইন, গুয়াম ও পুয়ের্তো রিকো দখল করে নেয় মার্কিন সেনাবাহিনী। আর এটাই ছিল বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রথমবারের মতো ফর দ্য ফার্স্ট টাইম বড় পরিসরে শক্তিমত্তা প্রদর্শন। ওই যুদ্ধে রাফ রাইডার্স নামক একটি রেজিমেন্টের কমান্ডার ছিলেন থিওডোর রুজভেল্ট। কমান্ডার হিসেবে তিনি দারুণ বীরত্ব দেখিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান এবং যুদ্ধের ৩ বছর পর দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রেসিডেন্ট হওয়ার পরপরই থিওডোর রুজভেল্ট একটি নীতি চালু করেন, বিগ স্টিক পলিসি। কি পলিসি? বিগ স্টিক পলিসি। এই নীতির সারাংশ হচ্ছে কথা বলবা নরম সুরে, কিন্তু হাতে রাখবা একটা মস্ত বড় লাঠি। থিওডোর রুজভেল্টের এই বিগ স্টিক পলিসির বড় লাঠিটাই বিবর্তিত হতে হতে একটা সময় পারমাণবিক বোমায় পরিণত হলো, যার দাপটে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফলকে নিজেদের করে নেয় এবং ফলশ্রুতিতে বিশ্বটাকেও তারা জয় করে নেয়। আজকে তারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। ৫,০০০-এর বেশি পারমাণবিক বোমা রয়েছে তাদের হাতে। সারা দুনিয়ার ৭ সমুদ্র ১৩ নদীকে শাসন করতে তারা প্রতিষ্ঠা করেছে ৭টি নৌবহর। আপনি কি জানেন এর এক একটি নৌবহর কতটা ভয়ঙ্কর? দেখুন, আমি জেমিনিকে এই প্রশ্নটা করেছিলাম, সে উত্তরে কি বলছে? সে বলছে আমেরিকার এক একটি নৌবহর ১০ থেকে ১৫টি দেশের সম্মিলিত সামরিক শক্তির চেয়েও বেশি শক্তিশালী। আরেকটা গুরুত্বপূর্ণ ধারণা সে আমাকে দিয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের যে ৭ম নৌবহর বঙ্গোপসাগরের উদ্দেশ্যে যাত্রা করেছিল এবং পরবর্তীতে ব্যাক করেছিল, সেই নৌবহরটি আজকে যদি কোনো কারণে বাংলাদেশে অ্যাটাক করে তাহলে বাংলাদেশ মাত্র কয়েকদিন টিকে থাকতে পারবে। সে আরও বলেছে মার্কিন নৌবহরকে বাংলাদেশের উপকূলে আসার প্রয়োজনই পড়বে না। তারা বঙ্গোপসাগরের গভীর তলদেশে ৩০০ থেকে ৪০০ কিলোমিটার দূরে অবস্থান নিয়ে সেখান থেকেই পুরো বাংলাদেশের মূল সামরিক স্থাপনাগুলো নিখুঁত মিসাইল হামলা এবং বোমারু বিমান দিয়ে গুড়িয়ে দিতে সক্ষম। এই যে বিপুল সামরিক সক্ষমতা, এটা কিভাবে অর্জন করলো মার্কিন যুক্তরাষ্ট্র? আমি যেটা বুঝি সেটা বলি। তারা যে গোলটা নির্ধারণ করেছিল, যে লক্ষ্যটা নির্ধারণ করেছিল, যার কথা আমি একটু আগে বলে এসেছি, সেই লক্ষ্যই তাদেরকে আজকের এই জায়গায় এনে দিয়েছে। আর আমরা যারা মুসলিম, আমাদের কি অবস্থা? হ্যাঁ, সক্ষমতা কম বেশি আমাদেরও আছে, তবে সেটা সংখ্যার জায়গায়, প্রযুক্তিতে নয়। মনে রাখতে হবে, আধুনিক বিশ্বের কোনো যুদ্ধের ফলাফল সৈন্য সংখ্যা দিয়ে নির্ধারিত হয় না। তার চেয়ে বড় কথা, আমাদের যতটুকু সক্ষমতা আছে সেটাও আবার আমরা ব্যবহার করছি নিজেরা নিজেদের বিরুদ্ধে। আমাদের ইরাক ইরানে হামলা করে, সৌদি আরব ইয়েমেনে হামলা করে, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানে হামলা করে। এই করে করে আজকে আমরা হয়েছি গোলাম, আর মার্কিন যুক্তরাষ্ট্র হয়েছে প্রভু। এবার আসুন তৃতীয় কারণটা বলি, ভৌগোলিক জাতীয়তাবাদ। আপনি হয়তো খেয়াল করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় অনেকগুলো স্টার বা তারকা রয়েছে। কখনো কি গুণে দেখেছেন ঠিক কতগুলো স্টার আছে সেখানে? আমি বলছি 50টা। এই যে 50টা স্টার বা তারকা, এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের মোট 50টা অঙ্গরাজ্যের প্রতিনিধিত্ব করছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র কেবল একটা রাষ্ট্র নয়, এটি 50টি অঙ্গরাজ্য মিলিয়ে গঠিত একটি সম্মিলিত বা ঐক্যবদ্ধ মহারাষ্ট্র। এই 50টা অঙ্গরাজ্যের প্রত্যেকটাকে আপনি এক একটা রাষ্ট্র বলে বিবেচনা করতে পারেন। তাহলে বিষয়টা কি দাঁড়ায়? এই 50টা অঙ্গরাজ্যের পরিচয় এক, তাদের লক্ষ্য এক, তাদের স্বার্থ এক, তাদের নেতা একজন, তাদের প্রেসিডেন্ট একজন, সরকার একটা, অতএব তাদের সিদ্ধান্তও একটা। এবার আসুন আমাদের মুসলিম বিশ্বের দিকে তাকাই। আমাদের রাষ্ট্র কয়টা? 57টা। এই 57টা রাষ্ট্রের 57টা পরিচয়, 57টা লক্ষ্য, 57টা স্বার্থ, আমাদের 57 জন নেতা, 57টা সরকার আর 57 রকমের সিদ্ধান্ত। এবার বাকি হিসাবটা আপনি মিলান। আমি শুধু একটা হিসাব বলি, এই 57টা মুসলিম রাষ্ট্রে এমন অনেক রাষ্ট্র আছে যারা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করে। এমনকি মুসলিম বিশ্বে চলমান আগ্রাসনে মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা সহযোগিতাও করে। কারা তারা? আপনি তাদেরকে আমার চেয়ে ভালো চেনেন। আসুন চতুর্থ কারণটা বলি।
জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি। একটা সময় ছিল যখন জ্ঞান বিজ্ঞানের জগতে সারা বিশ্বকে নেতৃত্ব দিতাম আমরা মুসলিমরা। ইউরোপে যখন চলছিল মধ্যযুগীয় বর্বরতা, ঠিক তখন মুসলিম বিশ্বে চলছিল জ্ঞান বিজ্ঞানের স্বর্ণযুগ। বীজগণিতের জনক আল খোয়ারিজমি, আধুনিক আলোক বিজ্ঞানের জনক ইবনে আল হাইথাম, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা, আধুনিক রসায়নের জনক জাবির ইবনে হাইয়ান, মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত আল বিরুনি, আল বাত্তানি, ইবনে খালদুন, ইবনে বতুতা, এদের প্রত্যেকের জন্ম হয়েছে মুসলিম নারীর গর্ভে। কিন্তু আজকে আমাদের অবস্থান কোথায়? আসুন শুধু একটা পরিসংখ্যান দেই। সর্বশেষ 2025 সালে 6টা ক্যাটাগরিতে 14 জন ব্যক্তিকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এই 14 জনের মধ্যে 7 জনই মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। আর মুসলিম নাগরিক কয়জন? 0। কেন ভাই? গোড়াটা আমাদের সেদিনই কেটে দেওয়া হয়েছে যেদিন জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্য প্রযুক্তি খেলাধুলা ইত্যাদি সমস্ত কিছুকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে। এগুলো সব কিছু হয়ে গেছে দুনিয়াবি কাজ, আর ধর্মের কাজ হয়ে গেছে একমাত্র নামাজ পড়া। অথচ রাসূলুল্লাহর পরিষ্কার হাদিস, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর নারীর জন্য ফরজ। পবিত্র কোরআনের প্রথম আয়াত, প্রথম নির্দেশ, পড়ো, জ্ঞান অর্জন করো, বিদ্যা লাভ করো। আমরা আল্লাহ ও তার রসুলের সেই নির্দেশের কথা ভুলে গেলাম। আজকে তারা যখন রকেটে করে সৌরজগতের বাইরে চলে যাচ্ছে, আমরা তখন কি শিখাই? ডান হাতের দিককে ডান দিক বলে, বাম হাতের দিককে বাম দিক বলে। ডান হাতের দিককে ডান দিক বলে। তো আমার দৃষ্টিতে এই হচ্ছে সবচেয়ে বড় কারণ, যেসব কারণে এক মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে গোটা মুসলিম বিশ্ব আজকে অসহায়। হয়তো আপনার দৃষ্টিতে এর চেয়েও ইম্পর্টেন্ট অনেক কারণ থাকতে পারে, সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারেন। আর আমি যে কয়টা কারণের কথা উল্লেখ করলাম তার মধ্যে আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা মনে হয়েছে সেটাও জানাবেন। সাবস্ক্রাইব।